তনিমা, একটু পানি দাও তো। আজ বেশ গরম পড়েছে, তার উপর আবার হেঁটে আসতে আসতে একদম ঘেমে গেছি। রাস্তায় যে জ্যাম, রিকশায় বসে থাকলে এই টিউশনিটাও মিস হয়ে যেত। যাই হোক, এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তানভীর, অনার্স 3য় বর্ষে পড়ি। আমি কিছু টিউশনি করিয়ে নিজের ভরণপোষণের পাশাপাশি পরিবারের ভরণপোষণও বহন করি। যাই হোক, অনেক আলাপ পরিচয় হলো, এবার গল্পে ফেরা যাক। এরপর আমার কথাই তনিমা উঠে দাঁড়ালো। আমি কিছু বলার আগেই তনিমা বলল, স্যার, আর কিছু লাগবে? না আম্মু, শুধু এক গ্লাস ঠান্ডা পানি লাগবে। অতপর তনিমা আর দাঁড়ালো না, বরং তনিমা আমার জন্যে পানি আনতে গেল। তনিমা হচ্ছে আমার একমাত্র ছাত্রী। অবশ্য ওকে ছাড়াও আমি আরও কয়েকজনকে পড়াই, তবুও কেন যেন ওর প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি আসে। তনিমা হচ্ছে পিচ্চি একটা মেয়ে, ক্লাস 4-এ পড়ে। বিশেষ করে ওর কথাগুলো আমার বেশ ভালো লাগে। আপনি কি পানি চেয়েছেন স্যার? মিথিলার কথায় আমি ওর দিকে তাকালাম। মেয়েটার মুখে বেশ রাগী ভাব লেগে আছে। আসলে পানি চাওয়ার সাথে ওনার রাগের সম্পর্ক আমি ঠিক বুঝতে পারলাম না। মিথিলা হচ্ছে তনিমার বড় বোন। এরপর আমি কিছু বলার আগেই মিথিলা বেশ জোর গলায় বলল, আমি কি আপনার বউ? ওইটুকু পিচ্ছি মেয়েটাকে কি শিখিয়ে দিয়েছেন আপনি? মিথিলার কথাই আমি কি বলবো ভেবে পেলাম না। আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এসব। এছাড়া আমি তো ওর কাছে পানি চাইনি, চাইছি তনিমার কাছে। এদিকে এই মেয়েটা যা ইচ্ছে তাই বলে গেল। এতটা অপমান কোনোদিনও হইনি আমি। এরপর তনিমার আম্মু পর্যন্ত এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? কিছু না আন্টি। আমি ঠিকমতো আন্টিকে উত্তর দিতে পারলাম না। অতঃপর এরপর আমি মিথিলাকে যা হোক বললাম। হয়েছেটা কি সেটাই তো বুঝে উঠতে পারছি না আমি। তনিমা কি কিছু বলেছে আপনাকে? এরপর তনিমা গ্লাস হাতে আমার দিকে আসতেই আমি গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দিলাম। এরপর আমি পানি না খেয়েই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তুমি তোমার আপুকে কি বলেছ? তনিমা আমার কথায় ফিক করে হেসে দিয়ে বলল, আপুকে বলেছি যে তোমার বর পানি চাচ্ছে। এই পিচ্চি ফাজিল মেয়েটার কথাই আমার রাগটা একটু বেড়েই গেল। মেয়েটা যে এতটা ফাজিল হয়েছে সেটা আমি আগে বুঝিনি। অতঃপর আমি আর কিছু না বলে না পড়েই ওদের বাসা থেকে বের হয়ে আসলাম। এই অবস্থায় পড়ানোর কোনো ইচ্ছাই আমার নেই। তবে যেটা হয়েছে আমার সাথে সেটা ভালো হয়নি। এরপর সোডিয়ামের আলোতে হাঁটতে বেশ ভালোই লাগছে আমার। তবে আমার মনটা সেই আগের মতোই খারাপ আছে। আসলে এভাবে যে কোনোদিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে আমি ঠিক বুঝতেই পারিনি। মিথিলা মেয়েটাকে আমার কাছে বেশ ভালো লাগে। মিশুক, সুন্দরী সে, মনটাও বেশ ভালো, সব মিলিয়ে পারফেক্ট। কিন্তু আজ হঠাৎ ও আমার সাথে এমন করলো কেন? এই তো কিছুদিন আগেও তো মেয়েটা আমাকে নাস্তা বানিয়ে খাওয়ালো। বেশ কিছুক্ষণ গল্পও করলাম আমরা একে অপরের সাথে। ও যে আমাকে পছন্দ করে না তেমনও তো না। আমি তনিমাকে পড়ানোর সময় বিভিন্ন ছুতোয় রুমে এসে মিথিলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যেত। কিন্তু আজ ভাবতেই কেমন যেন লাগছে আমার। এরপর এই যে মিস্টার। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই কেউ একজন আমাকে পেছন থেকে ডাক দিল। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার ওপর এখন আবার কে ডাকে। আমি ভেবেছিলাম যে আমি কারোর সাথে কথা বলবো না, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব। কিন্তু এখন আবার কে ডাকে। অতঃপর আমি ইচ্ছে না থাকা সত্ত্বেও পেছনে ঘুরতেই দেখি ফাইজা দাঁড়িয়ে আছে। এই সময় ফাইজাকে দেখে আমি একটু বিরক্তই হলাম। এই মেয়েটা একবার কথা বলতে শুরু করলে আর কোনো দিকে খেয়াল থাকে না। এরপর আমি ফাইজার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবে? টিউশনি থেকে আসলে? হ্যাঁ। কাল কিন্তু কলেজের শেষে তোমার জন্য অপেক্ষা করব। আসবে তো? দেখা যাক। কথাটি বলে আমি আর দাঁড়ালাম না, সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে গেলাম। ফাইজা আমাদের পাশের বাসায় থাকে, নতুন এসেছে। মেয়েটা দেখতে সুন্দরী হলেও কেমন জানি ওর প্রতি ফিলিংস কাজ করে না আমার। আসলে এত সুন্দরী মেয়ে আমার প্রেমে কিভাবে পড়লো সেটাই বুঝি না। তবে এত ভালোতে আমার আবার চোখ নেই। আমার চোখটা শুধু মিথিলার ওপরেই আটকে গেছে। আজ ভার্সিটি শেষে আমি যখন বাসায় আসছিলাম
ঠিক তখনই ফাইজার সাথে আমার দেখা হলো। সে কলেজ ড্রেসে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এরপর আমাকে দেখে মেয়েটা একটু জোরেই ডাক দিল। আমি ওর দিকে তাকিয়ে রিক্সাটা থামানোর সাথে সাথেই মেয়েটা একদম রিক্সায় উঠে আমার দিকে চেপে বসলো। আসলে সিটটা একটু চাপা, তাই হয়তো এমন মনে হয়েছিল। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা বলল, রিক্সা পাচ্ছিলাম না, এখন ভালোই হলো, আপনার সাথে যেতে পারবো। ফাইজার কথায় আমি মুখে হাসি হাসি ভাব আনার চেষ্টা করলাম। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও মুখে হাসি ভাব রেখেই ওকে নিয়েই যেতে হচ্ছে। তবে ব্যাপারটা ছিল একদম আমার মনের বিরুদ্ধে। এরপর আমি রাতে না খেয়েই ঘুমিয়েছিলাম। আমার ঘুমটাও ভাঙলো মিথিলার ফোনে। এই সকালবেলা মিথিলার ফোন পেয়ে আমি একটুও অবাক হতাম না, যদি না কালকে ঘটনাটা ঘটতো। অতঃপর আমি ফোনটা ধরতেই মিথিলা একটু নরম সুরেই বলল, একটু দেখা করতে পারবেন? কেন, আরও কিছুক্ষণ বকবেন নাকি? সেটা দেখা করলেই বুঝতে পারবেন। অতঃপর মিথিলার কথায় আমি সম্মতি জানালাম। এরপর আমি ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মিথিলার বলা জায়গাটার দিকে রওনা দিলাম। অবশ্য এর আগে এখানে কখনো আসা হয়নি আমার। আসলে এখানে যারা আসে তারা হয় বউ নিয়ে আসে, নয়তো গার্লফ্রেন্ড নিয়ে আসে। আমার যেহেতু এই দুটোর কোনোটাই নেই, সেহেতু এখানে আমার আশাও হয়নি। আমি আসতেই দেখি নীলা এসে হাজির। ছোট্ট একটা বেঞ্চে বাচ্চা মেয়েদের মতো গুটিসুটি মেরে বসে আছে সে। আমি মিথিলার সামনে এসে দাঁড়াতেই মেয়েটা উঠে দাঁড়ালো। আমার দিকে ঠিকমতো চোখ তুলে তাকাতেও পারছে না মেয়েটা, হয়তো লজ্জায়। অতঃপর আমি কিছু বলার আগেই মিথিলা বলল, সরি, আসলে তনিমার মিথ্যে বলাটা আমি বুঝতে পারিনি। তাছাড়া আমার রাগটা সেখানে ছিল না। মিথিলার কথায় আমি ওর দিকে আবারও তাকালাম। মেয়েটা ঠিক আগের মতোই মাথা নিচু করে আছে। আমি আগেই বুঝেছিলাম যে আমার প্রতি ওর রাগটা পানি চাওয়াতে হয়নি, এতে অন্য কোনো ব্যাপার আছে। এরপর আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, রাগের কারণটা কি জানতে পারি? আসলে কাল বাসায় যাওয়ার সময় আপনার সাথে একটা মেয়েকে দেখেছিলাম, যে আপনারা রিকশায় বসে যাচ্ছিলেন। যাই হোক, এতে রাগের কি হলো? আপনার পাশে অন্য কোনো মেয়েকে আমার সহ্য হয় না। কথাটি বলে মিথিলা ওর মাথাটা আরও একটু নিচু করে ফেলল। তার মানে কালকে ফাইজার সাথে ও আমাকে দেখে ফেলেছিল, আর সেই রাগটাই সন্ধ্যায় আমার উপর খাটিয়েছে। এরপর আমি ফাইজা সম্পর্কে মিথিলাকে সব কিছু বলে ফোনটা বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, দেখো তো যে এই মেয়েটাকে সহ্য হয় কি না। আমার কথায় মিথিলা আমার দিকে তাকিয়ে ফোনটা হাতে নিল। ফোনের পিকটা দেখে ও যে কী বুঝেছিল আমি নিজেও বুঝলাম না। এরপর মেয়েটা আমার পাশে এসে দাঁড়িয়ে একটা সেলফি তুলে বলল, এরকম ঘোলা পিক মানাই না, এখন থেকে এটা স্ক্রিনে রাখবা। মিথিলার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা রাখবো। কিন্তু তুমি আমার এই পিক কখন তুলছো? অনেক দিন আগেই, আমাকে তুমি যখন নাস্তা দিচ্ছিলে। লুকিয়ে কারো পিক তোলা ঠিক না। এখন তো জানলে। হুম। ভালোবাসো? এরপর আমার কথাই মিথিলা মুচকি হেসে আমার হাতটা শক্ত করে ধরে বলল, বাসি, অনেক ভালোবাসি। আমি এবার মিথিলার কানের কাছে মুখ নিয়ে মজা করে বললাম, ওইদিকে ফাইজ অপেক্ষা করছে, আমাকে এখন যেতে হবে। কি বললে তুমি? ওই ফাজিল মেয়েটার কাছে যাবে? পা একদম ভেঙে ফেলবো, এই বলে দিলাম। এরপর পা ভাঙ্গার কথা শুনে আমার মুখটা একটু শুকিয়ে গেল। কথাটা শুনে আমার পা কেমন যেন ব্যথা করছে। এরপর আমি মিথিলাকে আর কিছু না বলে ওর হাতটা শক্ত করে ধরে বললাম, আর মনে মনে বললাম, ওইদিকে আর কোনোভাবেই যাওয়া যাবে না, কোনোভাবেই না, কোনো মতেই না। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।